Hello students, welcome to ChemDoubt family, a place for your chemistry problem যেখানে তোমাদের কেমিস্ট্রি রিগার্ডিং সব রকম ডাউট ক্লিয়ার করা হবে। আজকের ক্লাসে উচ্চ মাধ্যমিকের WBT এর কোশ্চেন পেপার পার্ট বাই পার্ট সলভ করা হবে। চলো শুরু করা যাক। এর মডেল কোশ্চেন পেপার 2 এর পার্ট এ যে ফিজিক্যাল আর ইনঅর্গানিক পার্টটা বাকি ছিল সেটাই আমরা করব। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, রাউটেল সূত্র থেকে দেখাও P/P0 = x1। আমরা কি জানি রাউটের সূত্র থেকে, স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ ওই উষ্ণতায় কি বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ মানে কি সেটা আমাদের P0, সেটা তাদের কি দ্রবণে যে দ্রাবকের মোল ভগ্নাংশ সেটা x1। সাধারণত 1 সিগনিফাইজ ফর দ্রাবক আর 2 সিগনিফাইজ ফর দ্রাবক, ঠিক? তাহলে কি হবে, এটার গুণফলের সমান। তাহলে আমরা লিখতে পারি রাউটের সূত্র থেকে P = x1 P0, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি P/P0 = x1। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক? তারপরে দেখো তারপরের অঙ্কটা তোমরা পড়ো, কি বলেছে যে 1 লিটার 2 মোলার 0.2 মোলার H2SO4 দ্রবণ প্রস্তুত করার জন্য ভর হিসেবে 80% H2SO4 এর মানে যার ঘনত্ব 1.80 গ্রাম পার মোল হলে এর আয়তন কত প্রয়োজন হবে। দেখো আমাদের 80% ভর হিসেবে, তার মানে কি ওয়েট বাই ওয়েট, তাহলে আমরা লিখতে পারি যে 80% ওয়েট বাই ওয়েট মানে কি 100 গ্রাম দ্রবণে H2SO4 আছে 80 গ্রাম। এবার যার ডেনসিটি তো তোমাকে বলে দিয়েছে 1.8, তাহলে দেখো আমরা জানি ডেনসিটি মানে কি ঘনত্ব = ভর বাই আয়তন, তাহলে কি আয়তন = কি ভর বাই ঘনত্ব, তাহলে কি 100 / 1.8 যদি করি তুমি কত ওর আয়তন পেয়ে যাবে দ্রবণটার এত ml। তাহলে এত ml দ্রবণে H2SO4 আছে কত 80 গ্রাম। এবার গ্রামটাকে মোলে যদি কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে, একে আণবিক ভর দিয়ে ভাগ করব 80 / 98, ঠিক? তারপরে দেখো কি বলেছে যে এই 80 / 98 করলে এত মোল এলো। এবার দেখো আমরা জানি যে 100 ml এর যত মোল থাকে সেটাকে কি তার মোলারিটি বলে। দেখো এই 0.896 যে 100 ml এর যেটা বের করলাম সেটা কি হয়ে গেল 14.69 মোলালিটি, সেই জন্য ক্যাপিটাল M দিয়ে লিখলাম। দেখো আমাকে কি বলেছে 1 লিটার 0.2 মোলার বানাতে হবে, কোথার থেকে, এই 14.69 ml যেটা আমাদের স্টক সলিউশনের মোলার গাঢ়ত্ব। এবার আমাদের কতটা লাগবে সেটা আমরা জানি না, তার মানে আমরা ইকুয়েশনটা ইউজ করতে পারি V1S1 = V2S2। তারপরে দেখো V2 তার মানে সমান কি হয়ে যাবে V1S1/S2। তাহলে দেখো V1টা কত 1 লিটার বানাতে হবে, S1টা কত যার গাঢ়ত্ব 0.2 মোলার। এবার সেটা কোথার থেকে বানাতে হবে, এই স্টক সলিউশন থেকে। তাহলে আমাদের এই V2টা আমি পেয়ে যাবো এখান থেকে 0.0136 লিটার, তাহলে ml করলে 13.6 ml, ঠিক? এবার কি বলেছে দেখো, দাড়ি কাটার সময় কেটে গেলে ফিটকিরি ব্যবহার করা হয় কেন। দাড়ি কাটার সময় কেটে গেলে ফিটকিরি ব্যবহার করা হয় কারণ কি, ফিটকিরিতে কি থাকে K2SO4 Al2SO4 হোল থ্রাইস 24H2O, এটা কি বলে পটাশ অ্যালাম। এই অ্যালামটার মধ্যে কি থাকে, এটা যেহেতু দ্বিলবণ তার মানে এটা কি পুরোপুরি জলে আয়নিত হয়ে অ্যালুমিনিয়াম 3+ আর K+ উৎপন্ন করবে। আর এই অ্যালুমিনিয়াম 3+ আর K+ কি দেয় আমাদের রক্তটা কি একটা ঋণাত্মক আধানায়িত একটা কোলয়েড, তাহলে কি তার যে অপোজিট আয়ন সেটা কি ধনাত্মক আধান, মানে কি 3+ আর 1+, এরা কি করবে রক্তকে তঞ্চিত করতে সাহায্য করবে, ঠিক? তার মানে কোথাও যদি রক্ত আমাদের মানে দাড়ি কাটার সময় যদি কেটে যায় তাহলে কি সেখানকার রক্ত জমাট বাঁধাতে আমাদের সাহায্য করবে, ঠিক? এদের দুজনের মধ্যে কে ভালো জমাট বাঁধাতে পারবে, অ্যালুমিনিয়াম 3+, কারণ কি শুলজে হার্ডি বলেছিল যার আধানের মানে মান যত বেশি থাকবে তার তঞ্চনের ক্ষমতা তত বেশি, তাই তো। সূক্ষ্ম চূর্ণীকৃত নিকেল, দেখো যে কোনো যেটা অধিশোষক হিসেবে কাজ করবে তাকে যত তুমি চূর্ণ করবে তাহলে কি হবে, তার সামগ্রিক পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পায়, সামগ্রিক পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তার ফলে কি হবে, তার অধিশোষণ ক্ষমতা বেড়ে যাবে, ঠিক? তারপরে দেখো কি বলেছে টিন্ডাল এফেক্ট, কলয়েডের মধ্যে দিয়ে আলোকরশ্মি পাঠালে কলয়েড কণাগুলি দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে। এবার এই বিচ্ছুরণটা কি হয়, আলোর গতিপথের পাশের থেকে লক্ষ্য করা যায়, ঠিক? যেরকম তোমরা ঘরের মধ্যে দিয়ে ধূলিকণার মানে লাইট পড়লে তোমরা দেখতে পাও যে ধূলিকণা ভাসে, সেটাও কিন্তু একটা কলয়েডের উদাহরণ। তাহলে কি এই ঘটনাটাকেই বলা হয় টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্টের সাহায্যে আমরা কি করতে পারি, টিন্ডাল এফেক্টের সাহায্যে আমরা প্রকৃত দ্রবণ আর কলয়েডের পার্থক্য নিরূপণ করতে পারি, ঠিক আছে? এবার দেখো তোমাকে বলেছে যে PCl5 এর 5টি PCl বন্ধন সমতুল্য নয়, ব্যাখ্যা করতে বলেছে। দেখো PCl5 আমাদের কি হয়, PCl5 ফসফরাসের স্ট্রাকচার আমরা কি করে বের করব, দেখো ফসফরাসের বাইরের কক্ষপথে কটা আছে 5টা,
আর এই সিএলগুলোর জন্য 5 × 1 তাহলে কত হয়ে যাবে 10 / 2 করলে আমরা কি 5 পাবো ওদের স্টেরিক নাম্বার। এই স্টেরিক নাম্বারে আমাদের কি স্ট্রাকচার হয়, টিবিপি স্ট্রাকচার হয়। টিবিপি স্ট্রাকচার দেখতে কীরকম হয়, এরকম। এবার এই টিবিপি স্ট্রাকচারে দেখো এই বন্ডগুলোকে কি বলা হয়, ইকুইটোরিয়াল বন্ড, আর এইগুলোকে বলে অ্যাক্সিয়াল বন্ড। সবসময় মনে রাখবে, দেখো ইকুইটোরিয়াল বন্ডগুলোর মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত আছে, 180 ডিগ্রি, ঠিক। আর এইটা প্রত্যেকটার সাথে কত ডিগ্রি আছে, অ্যাক্সিয়ালগুলো এরা কিন্তু 90 ডিগ্রি করে আছে। সবসময় যেহেতু এই যে ইকুইটোরিয়ালগুলো বেশি জায়গা নেয়, তার মানে ধরো কোনো লোন পেয়ার বা যদি কোথাও যদি আমাদের ডাবল বন্ড বসাতে হয় টিবিপি স্ট্রাকচারে, সবসময় কিন্তু ইকুইটোরিয়ালে বসে আর অ্যাক্সিয়ালে বসে না। তো এই জন্য আমরা কি দেখতে পাই, ইকুইটোরিয়াল বন্ডটা না স্লাইটলি ছোট হয় কার তুলনায়, অ্যাক্সিয়ালের তুলনায়, ঠিক। এই জন্য আমরা বলতে পারি কি PCl5-এর 5টি বন্ড কিন্তু সমতুল্য নয়, ঠিক। ডি নম্বর কোয়েশ্চেন কি বলেছে, নিকেল টেট্রাসায়ানো আর নিকেল টেট্রাক্লোরোর যে দুটো কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো আছে, তারা কি বলেছে, তাদের পৃথক চৌম্বক ধর্ম প্রদর্শন করে, কারণ কি, দেখো এদের দুজনের মধ্যেই এরা কি স্টেটে আছে গো, এরা D8 স্টেটে আছে, মানে নিকেল 2+ রয়েছে দুজনের মধ্যেই। তাহলে D8 স্টেটের যদি আমরা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন দেখতে যাই, তাহলে কি দেখবো, দেখো এই নিকেল টেট্রাক্লোরাইডটা কি নর্মাল টেট্রাহেড্রাল স্ট্রাকচারে থাকে, তাহলে টেট্রাহেড্রাল স্প্লিটিংয়ে কি হয়, T2 আর E, তাহলে এদের মধ্যে ডেল্টা মানে ডেল্টা টি যে গ্যাপটা অতটাও বেশি নয় তো। আর যেহেতু এটা D8 সিস্টেম, এটা নর্মাল এইরকমভাবেই থাকবে। তার মানে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 2, তার মানে এটা প্যারাম্যাগনেটিক হবে। কিন্তু নিকেলের যদি তুমি স্কোয়ার প্ল্যানার স্প্লিটিংটা দেখো, স্কোয়ার প্ল্যানার স্প্লিটিংয়ে কি হয়, ও এইভাবে করে স্প্লিটিং হয়ে যায়, এইভাবে করে স্প্লিটিং হয়ে যায়, আর দুটো লেয়ারে ভাঙে না, এইরকম 4টে ভাগে ভাঙে। দেখো এরকম করে 4টে ভাগে, তাহলে আমরা কি আস্তে আস্তে কি নিচ থেকে আমরা ইলেকট্রন ভরি, 8টা ইলেকট্রন কি এটা ভরলো, এটা বললো, দেন এটা বললো, দেন এটা ভরলো, কিন্তু এটাতে কিন্তু যায়নি, কারণ কি এর যে পেয়ারিং এনার্জি সেটা কি, এই যে এদের মধ্যেকার যে গ্যাপ তার থেকে কম হয়, তার মানে ও পেয়ারিং করে দেবে। তাহলে পেয়ারিং করার জন্য ওর কি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন পাওয়া গেল না। এই আনপেয়ার্ড ইলেকট্রন না পাওয়ার জন্য এটা কি হয়ে যাবে, এটা প্যারাম্যাগনেটিক হয়ে যাবে। এবার তোমার প্রশ্ন হতে পারে, স্যার এটা কেন করে, এর কারণ হলো এই যে CN গ্রুপটার কি হয়, স্ট্রং একটা কি এই যে স্প্লিটিং পাওয়ার রয়েছে। স্পেকট্রোকেমিক্যাল সিরিজে প্রায় প্রথমের দিকে রয়েছে CO CN এগুলো, ঠিক। তাহলে এই যে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, এটা কার উপরে ডিপেন্ড করে, এরা লিগ্যান্ডের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। যে সকল লিগ্যান্ডগুলো ওই যে ওদের মধ্যেকার যে গ্যাপটা রয়েছে, এই যে DD অরবিটালের যে গ্যাপটা রয়েছে, যারা বাড়াতে পারে তাদের কি বলে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো সায়ানাইড একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, অপরপক্ষে Cl একটা উইক ফিল্ড লিগ্যান্ড, ঠিক। বোঝা গেছে। এবার দেখো কি বলেছে, যে কোশ্চেন নাম্বার 2A 1 নম্বর কোশ্চেন বলেছে 60 গ্রাম পার মোল পারমাণবিক ভর বিশিষ্ট এক্স মৌলটির ঘনত্ব দিয়েছে। তাহলে কি ওর পারমাণবিক ভর দিয়েছে, ওর ঘনত্ব দিয়েছে, ভালো কথা, ওর বাহুর দৈর্ঘ্যও দিয়ে দিয়েছে। এবার বলেছে যে ঘনকটি কি প্রকৃতির হবে। দেখো আমরা জানি যে ঘনকের এই ধরনের কেলাসের যদি ঘনত্ব বের করতে যাই, তাহলে আমাদের ফর্মুলা কি, mz/na³। এই এমটা কি আণবিক ভরও হতে পারে বা পারমাণবিক ভরও হতে পারে। যদি অণু হয় তাহলে আণবিক ভর, যদি পরমাণু হয় তাহলে পারমাণবিক ভর। তাহলে আমরা এই আণবিক ভরের জায়গায় আমাদের পারমাণবিক ভরও ইউজ করতে পারি, যেহেতু আমাদের এই ক্লাসটা কি পরমাণু দিয়ে গঠিত। এইবার তুমি আমায় বলো যে তাহলে আমার কি জেডটা আননোন, জেডটা মানে কি একক কোষে কণার সংখ্যা, এনটা তো জানি অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক। তাহলে জেডটা আমাদের একক কোষে কণার সংখ্যা, সেটা জানলেই কিন্তু আমরা কি ধরনের একক কোষ পেয়ে যাব। তাহলে দেখো এই রাশিমালাটার মধ্যে জেড শুধু আননোন আছে, তাহলে তুমি এখান থেকে বাকি সবার মান বসিয়ে কি জেডটা পেয়ে যাবে। এই জেডটা যে বেরোলো 4, আমরা জানি 3 ধরনের আমরা এই একক কোষে কণার সংখ্যা বের করেছি। একটা কি, জেডের মান যদি 4 হয় ওটা পৃষ্ঠকেন্দ্রিক, জেডের মান যদি 2 হয় ওটা দেহকেন্দ্রিক, আর জেডের মান যদি 1 হয় ওটা সরল, ঠিক। তাহলে এটা কি হয়ে গেল আমাদের পৃষ্ঠকেন্দ্রিক। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে জিঙ্ককে উত্তপ্ত করলে জিঙ্ক হলুদ হয় কেন। আসলে দেখো জিঙ্কের কেলাসটা কীরকম করে থাকে, জিঙ্ক 2+ আর O2 2-, এই ধরনের একটা স্ট্রাকচার পাওয়া যায়, জিঙ্ক 2+ আর O2 2-। দেখো জিঙ্ক 2+ মানে এই যে এরকম রেগুলার রিপিটেটিভ অ্যারেঞ্জমেন্ট করে এই কেলাসটা তৈরি করে, আয়নীয় কেলাসটা কি করে, এবার হিট দিলে কি হয়, একটা অক্সিজেন পরমাণু বেরিয়ে যায় নিজের অবস্থান থেকে। এবার দেখো একটা অক্সিজেন পরমাণু যদি বেরিয়ে যায়, যদি 10টা ধরো 2+ আছে, তাহলে 10টা 2- আছে, এই জন্যই তো ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন থেকেছে। এবার একটা 2- যদি বেরিয়ে যায়, তাহলে কি ওদের ইলেকট্রিক্যালি ইমব্যালেন্স হয়ে যাবে, তড়িৎ প্রশমটা থাকবে না। ও কি করলো, এই যে এই সময় বেরিয়ে যাওয়ার সময় ওর নিজের দুটো ইলেকট্রনকে ছেড়ে দিয়ে গেল, যেহেতু 2- বেরোচ্ছে, নিজের দুটো ইলেকট্রনকে
এই যে এই আন্তঃস্থানিক পজিশনে গিয়ে ও বসে গেল এই দুটো ইলেকট্রন, আর ও নিজে কি O2 হয়ে বেরিয়ে গেল, যেহেতু একটা তার মানে হাফ O2 হয়ে বেরোলো, কারণ কি একটা কমপ্লিট O2-র জন্য কি দুটো অক্সিজেন পরমাণুর দরকার, যেহেতু একটা অক্সিজেন পরমাণু বেরোচ্ছে তাহলে কি হাফ O2 হয়ে বেরোলো, তাহলে কি এখানটা একটা আমার অ্যানায়নিক ভ্যাকেন্সি ক্রিয়েট হলো, মানে কি আমাদের অ্যানায়নিক শূন্যতার সৃষ্টি হলো। আর এই যে এর তড়িৎ প্রশমতাটা কে মেনটেন করলো, সেটা করলো কি আমাদের দুটো ইলেকট্রন। এই রকমভাবে কোনো পজিশনে গিয়ে ইলেকট্রন যদি আটকে থাকে বা ট্র্যাপ হয়ে থাকে, একে কি বলে এফ সেন্টার বা ফারবে কেন্দ্র। এই এফ সেন্টারকে আমরা কি বর্ণবিন্দুও বলি, কারণ কি এই যে ইলেকট্রনগুলোর কি আমরা জানি দুটো স্টেট থাকতে পারে, একটা কি গ্রাউন্ড স্টেট আর একটা এক্সাইটেড স্টেট। যখন ওই গ্রাউন্ড স্টেট থেকে এনার্জি নিয়ে এক্সাইটেড স্টেটে করা হয়, মানে কি উত্তপ্ত করা হয়, তখন কি আবার যখন ও এই এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ফিরে আসে তখন কি ও এনার্জি রিলিজ করে, আর ওই এনার্জিটা যদি আমাদের দৃশ্যমান আলোক বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের কোরেসপন্ডিং হয় তাহলে আমরা কি ওটার কালার দেখতে পাই। আর এই জন্যই ওর এই যে এই এফ সেন্টারের জন্যই আমরা উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইডের কেলাসটার হলুদ কালার দেখতে পাই। ঠিক, তারপরে কি বলেছে দেখো, যে অথবা 1 নম্বরটা বলেছে যে এফসিসি কেলাসের তোমার বাহুর দৈর্ঘ্যের সাথে কণার ব্যাসার্ধের সম্পর্ক বের করতে বলেছে। দেখো এফসিসি কেলাসের আমরা একটা পৃষ্ঠও আঁকতে পারি, বা পৃষ্ঠকেন্দ্রিকের একটা পৃষ্ঠ যদি আঁকি, দেখো কি হয় ওর 4 কোণায় 4টে হয় আর মাঝখানে একটা হয় একটা পৃষ্ঠের। তাই দেখো আমরা বলতে পারি না এইটুকুটা যদি আর হয়, এইটুকুটাও তো আর, এইটুকুটাও আর, এইটুকুটাও আর, তাহলে টোটালটা কত হয়ে গেল 4R। আবার এটার বাহুর দৈর্ঘ্য কি আমরা ধরে নিয়েছি a, তার মানে আমরা পিথাগোরাসের থিওরাম লাগিয়ে বলতে পারি না a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু 4R স্কোয়ার। ঠিক, তাহলে তুমি দেখো লিখতে পারি 2a স্কোয়ার ইকুয়ালস টু 16R, তাহলে a ইকুয়ালস টু √8R স্কোয়ার, তাহলে কি এই 8টাকে কি লিখতে পারি √8টাকে 2√2R। ঠিক, এটাই ছিল আমাদের পৃষ্ঠকেন্দ্রিক একক কেশে আমাদের বাহুর দৈর্ঘ্যের সাথে কণার ব্যাসার্ধের সম্পর্ক। দেখো এটা কি বলেছে 2 নম্বর কোশ্চেনটা, এ ও বি দুটি মৌলের সমন্বয়ে গঠিত একটা কেলাসাকার যৌগ হলো বি। এবার বি বলেছে বি ঘন সন্নিবেশিত অবস্থায় কেলাস গঠন করে। ঠিক, যদি উক্ত ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক চতুস্থলকীয় ফাঁক হয়, এটা কিন্তু মনে রাখার যে কণার সংখ্যার সাথে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যার কি সম্পর্ক, কণার সংখ্যা যদি n হয় চতুস্থলকীয় ফাঁক 2n হবে। আর এটাই যদি আমি কি বলতাম, এটা যদি অষ্টতলকীয় ফাঁক বলতাম তাহলে কণার সংখ্যা n হলে অষ্টতলকীয় ফাঁক কিন্তু nই হতো। ঠিক, তাহলে আমরা ধরে নিলাম ধরো বি কণা রয়েছে কত n সংখ্যক, তার মানে ওর জন্য কতগুলো চতুস্থলকীয় ফাঁক সৃষ্টি হবে 2n সংখ্যক। ঠিক, এবার এই চতুস্থলকীয় ফাঁকের অর্ধেক সংখ্যকে কে রয়েছে a রয়েছে, তাহলে a কণার সংখ্যা কত হয়ে যাবে 2n/2। ঠিক, তার মানে কত n হয়ে গেল। এবার a আর b কণার সংখ্যার অনুপাত কত হয়ে যাবে, a আর b কণার সংখ্যার অনুপাত n:n, তার মানে 1:1, তার মানে a b এর রাসায়নিক সংকেত কি হয়ে যাবে ab, মানে a1 b1, তার মানে ওটা তো আর লেখে না, ওই জন্য ab লেখে। ঠিক, তারপরে দেখো কি বলেছে যে কেবির মান 0.515 কেলভিন কেজি/মোল বলতে কি বোঝো। দেখো কি বলেছে যে আমরা জানি এটা কি একটা আণবিক স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা ইবুলোস্কোপিক কনস্ট্যান্ট। এটা কাকে বলবো, যে 1000 গ্রাম জলে 1 মোল, তার মানে কি এর মোলালিটি 1। হ্যাঁ, 1 মোল কোনো অনুদ্বায়ী অসংযোজী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের, হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কলিগেটিভ প্রপার্টি যেখানেই আমরা ইউজ করব আমরা কিন্তু এই কথাগুলো বলতেই হবে। এর লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে কতটা বৃদ্ধি পাবে 0.515 কেলভিন। ঠিক, তারপরে দেখো কি বলেছে যে জলের না 500 গ্রাম বেঞ্জিনে 5 গ্রাম ন্যাপথলিন দ্রবীভূত করা হলো, যে দ্রবণটির হিমাঙ্ক নির্ণয় করো। দেওয়া আছে বিশুদ্ধ বেঞ্জিনের হিমাঙ্ক হলো 5.4 ডিগ্রি সেন্টিগ্রেড আর বেঞ্জিনের কেএফ। তাহলে কেএফ মানে কি ওদের ওই যে ইবুলোস্কোপিক কনস্ট্যান্ট বা ইবুলোস্কোপিক নয় তো ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। তাহলে আমরা কি রাউল্টের সূত্র থেকে পাই কি হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে পাই ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম। এই ডেল্টা টিএফ মানে কি আমাদের হিমাঙ্কের অবনমন, কেএফটা তো আমাদের দেওয়া আছে, এমটা কি মোলালিটি। আমাকে কি বলে দিয়েছে যে 500 গ্রাম বেঞ্জিনে 5 গ্রাম ন্যাপথলিন আছে। দেখো ন্যাপথলিনের স্ট্রাকচার কি C10H8। ঠিক, এই তার মানে C10H8 এর আণবিক ভর কত হয়ে যাবে 128। ঠিক, তাহলে কি হবে এর ওজনটাকে এর আণবিক ভর দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে কি হয়ে যাবে এর মোল পেয়ে যাব 5/128। তার মানে আমি বলতে পারি যে 500 গ্রাম বেঞ্জিনে কতটা ন্যাপথলিন আছে 5/128 মোল, তাই তো। আর আমাদের মোলালিটি কাকে বলে 1000 গ্রাম দ্রাবকে বা 1 কেজি দ্রাবকে যত মোল, তাহলে আমি বলতে পারি না যে 1000 গ্রামে কত হবে
তাহলে এটা যেটা বের করলাম এটাই কি আমার মোলালিটি বেরিয়ে গেল। তোমার দেখো অনেকেই কিন্তু এটা ফর্মুলা দিয়ে মনে রাখে, দেখো ফর্মুলা দিয়ে মনে রাখলে রাখতেই পারো, কিন্তু ফর্মুলার তো শেষ নেই। কিন্তু তুমি যদি মোলালিটি সংজ্ঞাটা জানো তাহলে কি নর্মালি তুমি মোলালিটি বের করে এখানে বসিয়ে দিলে, তাহলে তুমি তোমার ফর্মুলাটা এক্সট্রা মনে রাখার কোনো দরকার নেই। এবার দেখো তোমার কি প্রয়োজন হবে যে এটার সাথে এটা গুণ করলে যেটা আসবে সেটা কেলভিন। এটা তো একটা টেম্পারেচারের ডিফারেন্স। তুমি বলো 100 থেকে 110-এ যদি যাই, তখন যদি কেলভিন স্কেলে 373 থেকে 383-তে যাও, সেমভাবে এটা কি 10 কেলভিন মানে ইনক্রিজ হয়েছে, সেভাবে যদি ডিগ্রি সেন্টিগ্রেডেও করো তাহলেও কিন্তু আমাদের 10 ডিগ্রি সেন্টিগ্রেডই ইনক্রিজ হবে। তার মানে এই যে এইটা যে ডিক্রিজ করেছে সেটা সেম ডিগ্রি সেন্টিগ্রেড ডিক্রিজ করবে। এবার দেখো দ্রবণটির তাহলে হিমাঙ্ক কত হবে, আগে ছিল 5.4, তাহলে কতটা কমেছে 0.4096 কমেছে, তাহলে এখন কত হয়ে গেছে 4.9904 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? দেখো তারপরে কি বলেছে যে আমাদের সি নাম্বার কোশ্চেনটা বলেছে কোলরাশের সূত্রটা বিব্রত করো। আমরা কোলরাশের সূত্র কিন্তু আগের মডেল কোশ্চেন পেপারেও পড়েছি, তোমরা দেখে নিতে পারো। ঠিক, এবার দেখো আমরা সি নাম্বারে কোলরাশের সূত্রটা দিয়ে অঙ্ক করব। ঠিক, এই একই ওই সূত্রটাকেই কাজে লাগিয়ে অঙ্কটা করি। আমাদের দেখো কি বলেছে যে অ্যাসিটিক অ্যাসিডের ল্যামডা 0 বের করতে হবে, মানে ওই যে অসীম লঘুতায় ওদের কি মোলার পরিবাহিতা বের করতে হবে। দেখো অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, যেহেতু অ্যাসিটিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড, তাহলে কিন্তু আমরা অসীম লঘুতায় সেই মৃদু অ্যাসিডেরটা কি নর্মালভাবে বের করা যায় না, সেই জন্যই কোলরাশ সূত্রটা বের করেছিল। তাহলে আমরা দেখো ওর মৃদু কোলরাশের সূত্র কি বলেছিল, ওদের যে মোলার পরিবাহিতাটা হবে সেটা কি হবে, তাদের মধ্যে তাদের যে আয়নীয় মোট আয়নীয় পরিবাহিতা তাদের সমষ্টির সমান হবে। তাহলে এর আয়নীয় পরিবাহিতা কি হবে, এর CH3CO মাইনাস আর H প্লাস। তাহলে এইটা দেখো আমাদের CH3CO মাইনাস, এটাকে আমরা লেখার জন্য এই যে এটাকে আনার জন্য আমরা একটু কি করলাম, অন্য কিছু রিলেশন নিয়ে আসলাম। দেখো আমরা এটা লিখতে পারি, এটা লিখতে পারি, এটা লিখতে পারি, কারণ কি দেখো এখানের এনে কেটে যাবে, এখানকার CL কেটে যাবে, দেখো পড়ে থাকবে শুধুমাত্র CH3CO মাইনাস আর H প্লাস। ঠিক, তাহলে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে এইভাবে লিখতে পারি। দেখো এটা মানে কি আবার ল্যামডা এম অফ CH3CONA, এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা আমরা জানি। এটা কি তার অসীম লঘুতায় আমাদের মানও দেওয়া আছে, HCl এর মানও দেওয়া আছে আর NaCl এর মানও দেওয়া আছে। তাহলে শুধু আমি এদের মান যোগ বা বিয়োগ করে আমরা কি আমাদের যে ডিজায়ার্ড অ্যাসিটিক অ্যাসিডের যে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক, তারপরে দেখো ডি নাম্বার কোশ্চেনটা কি বলেছে, ডি এর 1 বলেছে যে প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটি লেখো। প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত যে হার সমীকরণ সেটা KT = ln A0/A, আমি এটাই লিখি, কিন্তু অনেকে বইয়ে দেখবে আরও অনেক জায়গায় অন্যরকম করে লেখা আছে। কি দেখো এলএনটাকে লগে নিয়ে গেছে, কিছুই না 2.303 দিয়ে গুণ করব। অনেকে আবার A0/A না লিখে কি লেখার পছন্দ করে, যেহেতু আমরা A0টা কি যতটা নিয়ে স্টার্ট করেছি সেটাকে না ওরা স্মল a দিয়ে লেখে, আর এটা মানে কি যতটা বাকি পড়ে রয়েছে সেটাকে কি ধরো এ থেকে এক্স পরিমাণ পদার্থ তৈরি হয়ে গেছে, তাহলে কতটা বাকি রয়েছে, তাহলে A-X, অনেকে এইভাবেও লেখে। ঠিক একই ব্যাপার, তুমি যেটা খুশি লিখতে পারো। এবার দেখো আমরা কি বলেছে যে এটার থেকে T-হাফের সমীকরণ বের করতে বলেছে। দেখো T = T-হাফ, T-হাফ মানে কি অর্ধজীবনকাল, মানে রিয়াকশনটা অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তার মানে কি আমার কতটা বাকি পড়ে রয়েছে, অর্ধেকটা কমপ্লিট হয়ে গেলে কি আর অর্ধেকটা বাকি পড়ে রয়েছে, শুরুতে নিয়েছিলাম A0, তাহলে কি এখন বাকি পড়ে রয়েছে A0/2। ঠিক, এবার দেখো তার মানে আমরা লিখতে পারি না, এই যে আমাদের এই ইকুয়েশনটা থেকে লিখতে পারি T-হাফ = তাহলে কি কেটাকে নিচে নিয়ে আসলাম 1/k, A0-এর জায়গায় A0ই লিখলাম, এর জায়গায় কি লিখবো A0/2। ঠিক, তাহলে কি হয়ে যাবে আমাদের, দেখো A0 কেটে যাবে, ln2 এর মান 0.693/k। দেখো আমাদের এটাই হয়ে গেল আমাদের T-হাফের ইকুয়েশন। তারপরে দেখো একটা ভগ্নাংশ ক্রম বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে, CH3CHO, এটার যদি তুমি তাপীয় বিয়োজন করো CH4 আর CO, এটার ভগ্নাংশ ক্রম বিক্রিয়া, এটার ক্রম কত হবে 3/2। এটা কিন্তু আগের মডেল কোশ্চেন পেপারেও আমাদের করা রয়েছে। প্ল্যাটিনাম, অরাম আর সিলভারকে কেন নোবেল মেটাল বলা হয় বা বড়ধাতু কেন বলা হয়, কারণ এরা কি আসলে এরা কেমিক্যালি ইনার্ট, হ্যাঁ, কারণ রাসায়নিকভাবে প্রায় নিষ্ক্রিয়, এবং এরা কি বায়ুমণ্ডলে থেকে এরা নিজেদের অক্সিডেশন এবং ক্ষয়, মানে কি জারণ এবং ক্ষয় হতে দেয় না। সেই জন্যই সাধারণত দেখবে বেশিরভাগ মুদ্রা বা বেশিরভাগ জুয়েলারি কিন্তু এগুলো দিয়েই তৈরি করা হয়। ঠিক, আর যদি ভাবো এগুলো যদি বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে জারিত হয়ে যেত বা ক্ষয় হয়ে যেত, নিশ্চয়ই তাহলে এত প্রয়োজনীয় বা এত যেগুলো দামি জিনিস সেগুলো আর এই মেটালগুলো দিয়ে তৈরি করা হতো না। ঠিক, এবার দেখো কি বলেছে যে ল্যান্থানাইডের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে বলেছে। দেখো ল্যান্থানাইন কততে থেকে আসে, এই জেনানের পরের থেকে আসে, তাহলে জেনান তারপরে কি আসবে 4f1 to 14 হতে পারে,
1 থেকে 14 অবধি হতে পারে, 5D 0 to 1 হতে পারে, আর 6S 2 হবে। ঠিক, এটা হয়ে যাবে ল্যান্থেনাইডের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। তারপর কি বলেছে, Mn2 প্লাস আর Cr প্লাসের মধ্যে ওদেরকে কোনটি বেশি বিজারক পদার্থ? দেখো দুজনেই কিন্তু D5 সিস্টেম, মানে হাফ ফিল্ড সিস্টেম, তাহলে দুজনেই কিন্তু অনেকটাই স্টেবল। কিন্তু আমরা জানি ক্রোমিয়াম 3+ কিন্তু মোস্ট স্টেবল, ক্রোমিয়ামের 3+ অক্সিডেশন স্টেটটা মোস্ট স্টেবল, আর Mn এর কিন্তু 2+টাই মোস্ট স্টেবল। সেই জন্য Mn 3+ থাকলে ওটা 2+এ আসতে চায়, কিন্তু ক্রোমিয়াম 3+এ যেতে চায়। তাহলে ক্রোমিয়াম 3+এ গেলে কি হবে, নিজের জারণ করবে, তাহলে কি হবে, অন্যজনকে বিজারণ করবে, তাহলে এটা ভালো বিজারক হিসেবে কাজ করতে পারবে। সেই জন্য কি ক্রোমিয়াম Mn2+এর চেয়েও ভালো আমাদের কি বিজারক হিসেবে কাজ করবে। ঠিক, তারপরে দেখো বলেছে গড় হার আর তাৎক্ষণিক হারের মধ্যে পার্থক্য। গড় হারটা কি, সাধারণত একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিক্রিয়কের হার, বিক্রিয়কের মানে গাঢ়ত্বের যে হ্রাস অথবা বিক্রিয়াজাতের গাঢ়ত্বের যে বৃদ্ধি, সেটাকেই বিক্রিয়ার হার বলে। আর তাৎক্ষণিক হার কি, অ্যাট দ্যাট মোমেন্ট বা অ্যাট দ্যাট ইনস্ট্যান্স, মানে ওই মুহূর্তে বিক্রিয়ার যে হারটা হবে সেটাকেই বলবো আমরা তাৎক্ষণিক হার। ঠিক, এবার দেখো গড় হারটা তো অনেকটা সময়ের ব্যবধানে নিয়ে করা হয়, তার মানে তুমি যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে মানে জিজ্ঞেস করতে চাও, সেখানে কি তুমি যে ভ্যালুটা পাবে সেটা অনেকটা ত্রুটিযুক্ত ভ্যালু পাবে, এরানিয়াস ভ্যালু পাবে। কিন্তু তাৎক্ষণিক হারে কি একদম স্পেসিফিক ওই পয়েন্টেই পাবে। তারপরে দেখো গড় হারে কি প্রারম্ভিক হার তুমি বের করতে পারবে না, তুমি তো একটা রিজিয়নের করছো, তুমি একটা পয়েন্টের কোনোভাবেই বের করতে পারবে না। কিন্তু কি তাৎক্ষণিক হারে তুমি প্রারম্ভিক হার, মানে যখন t=0 মানে টাইমটা 0, তখন যে হারটা পাবে সেটা কি প্রারম্ভিক হার। ঠিক, তারপরে দেখো কি বলেছে, যে একটা অঙ্ক দিয়েছে যে 31 কেলভিন 312 কেলভিন মানে 312 কেলভিন উষ্ণতায় CCl4 এর দ্রবীভূত N2O5 এর বিয়োজন হার পরিমাপ করে নিম্নলিখিত ফল পাওয়া গেল। ঠিক, এইটা কি একটা টিপিক্যাল ফার্স্ট অর্ডার রিয়াকশনের মতো অঙ্ক, কিন্তু আমরা বলতে পারবো না ফার্স্ট অর্ডার, কারণ কি এটা বলেছে যে মানে দেখাও যে এটা প্রথম ক্রমের, তাহলে আমরা কি করলাম, আগে ধরে নিলাম এটাকে প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে যদি প্রথম ক্রমের বিক্রিয়া হয়, তাহলে আমরা না এই ইকুয়েশনটা লিখতে পারি, এই ইকুয়েশনটা লিখতে পারি। কেন লিখতে পারি, আসলে কি কোথার থেকে এসছে, ওই একই জিনিস ln A0/A লিখতাম আমরা। এবার দেখো এলএনটাকে লগে নিয়ে গেছে, এবার A0-র জায়গায় আমরা কি করেছি, যেহেতু দেখো অক্সিজেনটা প্রোডাক্ট, তার মানে অসীম সময় পরে কি রিঅ্যাক্ট্যান্টটা কমপ্লিটলি প্রোডাক্টে চলে যাবে, তাহলে অসীম সময় পরে যেটা পাবো সেটাই কি আমার অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট্যান্ট ছিল। এবার দেখো অ্যাট এনি টাইম টি যেটা আমরা পাবো সেটা ভিটি, তাহলে কি আমার কতটা বিক্রিয়ক পড়ে আছে, দেখো শুরুতে নিয়েছিলাম V∞, তাহলে এখন ভিটি পরিমাণ বিক্রিয়া করে ফেলেছে, তাহলে কতটা পড়ে রয়েছে V∞ মাইনাস ভিটি। তাহলে এই এক্সপ্রেশনটা যদি আমরা বসিয়ে দেখি, প্রত্যেক ক্ষেত্রে বসাবো, দেখো আমাদের যতগুলো ক্ষেত্র আছে 10 মিনিটের জন্য বসালাম, আমাদের দেখো বলে দিয়েছে ইনফিনিটিতে 34.75, আর ভিটিটা প্রত্যেকটা টাইমে আমাদের বলে দিয়েছে। তাহলে এরকম করলে দেখো আমি এই ইকুয়েশনটা যদি বসাই প্রত্যেকটার ক্ষেত্রে, দেখো আমি একটা কনসিস্টেন্ট ভ্যালু পাচ্ছি, আমাদের বিক্রিয়ার মানে যে হার ধ্রুবক তাদের একটা কনসিস্টেন্ট বা একটা একই রকম ভ্যালু পাচ্ছি। তাহলে এর থেকে আমি বলতে পারবো যে আমি যেটা ধরেছিলাম সেটা ঠিক ধরেছি, তার মানে এটা কি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে এবার এদের গড় করি, এদের গড় করলে এটাই পাবো, সেটা কি আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক, তারপরে দেখো কি বলেছে, যে একটা ছদ্ম একক্রম বিক্রিয়ার উদাহরণ, এটা আগের দিনও আমরা পড়েছি। ছদ্ম একক্রম বিক্রিয়ায় কি হয়, মনে হবে আপাত দৃষ্টিতে এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, কিন্তু এর একটা রিঅ্যাক্ট্যান্ট কি প্রচুর পরিমাণে বেশি থাকায় ওর পরিবর্তন আমরা দেখতে পারি না, সুতরাং এটি কি হয়ে যায়, এটা এক ক্রমে পরিণত হয়ে যায়। যেমন এর রেট কনস্ট্যান্টটা দেখো লিখেছি, সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ অ্যাসিডিক মিডিয়ামে, দেখো এটা শুধু এটার উপর আর এটার উপর নির্ভর করার কথা, কিন্তু যেহেতু H2ওর পরিবর্তন আমরা খেয়াল করতে পারি না, তার মানে এটা এই কনস্ট্যান্টের মধ্যে ঢুকে যাবে, তাহলে শুধুমাত্র ওর এক ক্রমের উপরে নির্ভর করবে। ঠিক, তারপরে দেখো তারপরে প্রশ্নটাতে একটু মাইনর মিস্টেক করেছে, ওটা T3/4 = 2T½ দেখাতে বলেছে, কিন্তু ওখানে বইয়ে প্রিন্টিং মিস্টেক আছে, শুধু T½ হয়েছে। দেখো আমরা দেখাই, আমরা জানি T½ = 0.693/K, আজকেই দেখেছি। ঠিক, তারপরে দেখো আমরা লিখতে পারি আর T = T3/4, তার মানে 3/4 অংশ কমপ্লিট হয়ে গেছে, তাহলে কতটা বাকি আছে, 1/4 অংশ বাকি আছে, তার মানে আমি A লিখতে পারি না, A0/4। ঠিক, তাহলে 3/4 আমরা এই যে ওই ইকুয়েশনটা যে লিখেছিলাম 1/K ln A0/A, A0-র নিচে এর জায়গায় কি লিখবো, A0/4, তাহলে কি এই A0 কেটে যাবে, ln 4 হয়ে যাবে, 4টাকে লিখতে পারি 2^2 ln বা লগের ক্ষেত্রে উপরে যেটা ঘাতে থাকে সেটা সামনে চলে আসে 2, দেখো ln 2/K, এটাই তো আমাদের হাফ লাইফ ছিল, মানে 0.693/K, তাহলে আমরা লিখতে পারি না এটা = T½ তাহলে T3/4 = 2 × T½
লিখে নিয়েছি। এবার দেখো ক্রম আর আণবিকতার মধ্যে আমাদের পার্থক্য বের করতে বলেছে। ক্রমটা কি গো? ক্রমটা হলো আমাদের যে পরীক্ষালব্ধ হার সমীকরণ, তার মধ্যে বিক্রিয়কদের যে গাঢ়ত্বের যে ঘাত ছিল তাদের সমষ্টিকে কি বলতাম আমরা? ক্রম। আর আণবিকতা কি? কোনো একটা মৌলিক বিক্রিয়া ঘটার জন্য সর্বনিম্ন যত সংখ্যক কণা, সেটা কি অণু, পরমাণু বা আয়ন হতে পারে বা মুক্তমূলক হতে পারে, যে দরকার সেই সংখ্যাটাকে কি বলবো আমরা? আণবিকতা। তার মানে এটা একটা পরীক্ষালব্ধ রাশি, এটা একটা তাত্ত্বিক রাশি বা থিওরিটিক্যাল রাশি। দেখো এই ক্রমের মান কি হতে পারে? 0 হতে পারে, ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, ঠিক। কিন্তু আণবিকতা সবসময় কি ধনাত্মক পূর্ণ সংখ্যাই হবে, কারণ 1 2 3 সংখ্যা কোনোদিন 0 বা মাইনাস বা ভগ্নাংশ হতে পারে না। আবার এই প্রসঙ্গে মনে রাখা দরকার, 3-এর বেশি ক্রমের আণবিকতা মানে 3-এর বেশি আণবিকতার রিয়াকশনও কিন্তু প্রায় দেখা যায় না, ঠিক। দেখো একটা মানে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে সামগ্রিক ক্রম মানে কি? পুরো বিক্রিয়াটার জন্য রেসপেক্টে যে ক্রমটা পাবো সেটাকে সামগ্রিক ক্রম বলবো, কিন্তু একটা জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু আণবিকতা বলতে পারবো না। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে যে সামগ্রিক ক্রমটা হয় সেটা কিন্তু ওই বিক্রিয়ার যেটা স্লোয়েস্ট স্টেপ বা আরডিএস তার উপরেই শুধু নির্ভর করে, ঠিক। দেখো তারপরে কি বলেছে, একটা বিক্রিয়ার ক্ষেত্রে, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে হার আর হার ধ্রুবক একই, তাহলে বিক্রিয়াটার ক্রম কত? আমরা লিখি হার ইকুয়ালস টু হার ধ্রুবক আর কি বিক্রিয়ক টু দি পাওয়ার এন। যদি এন ক্রমের বিক্রিয়া হয় তাহলে কি, যখন রেট ইকুয়ালস টু কে কখন হবে? যখন কি এন টু দি পাওয়ার 0 হবে। এন টু দি পাওয়ার 0 মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে কি রেট ইকুয়ালস টু কে হয়ে যাবে। তার মানে সেটা কোন ক্রমের বিক্রিয়া হবে? শূন্য ক্রমের বিক্রিয়া। কি বলেছে, একটা আন্তঃহ্যালোজেন যৌগের নাম ও সংকেত লেখো। আন্তঃহ্যালোজেন যৌগগুলো কাকে বলে? হ্যালোজেনরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে যে যৌগ তৈরি করে তাকে আন্তঃহ্যালোজেন যৌগ বলে। যেমন কি বোরন পেন্টাফ্লোরাইড একটা যৌগ, BrF5, ঠিক। তারপরে দেখো কি বলেছে, হ্যালোজেন হাইড্রাসিডগুলোর আম্লিক শক্তির ক্রম। এটা আগের দিনও আমরা শর্ট কোশ্চেনে করেছিলাম। দেখো হ্যালোজেন হাইড্রাসিড মানে HX, মানে HCl, HF, HBr, HI এগুলো। দেখো আমরা জানি যত উপর থেকে নিচে যাই, ফ্লুরিন থেকে আয়োডিনে যাই, তত কি হয়? ইলেকট্রোনেগেটিভিটি কমে আর কিন্তু সাইজ বাড়ে। এই সাইজ বাড়ার জন্য কি হয়? আমাদের বন্ড লেন্থ বাড়বে, আর বন্ড লেন্থ বাড়লে কি হয়ে যায়? বন্ড ডিসোসিয়েশন এনার্জি কমে যায়। তার মানে সবচেয়ে সহজে যে বন্ডটা ভাঙবে সেটা কোনটা? HI। তার মানে ওখান থেকে আমরা সহজে H+ পাবো। এই H+ পাওয়ার যে প্রবণতা সেটাই তো আমাদের আম্লিকতা বা অ্যাসিডিটি। তার মানে সবচেয়ে বেশি অ্যাসিডিক কোনটা হবে? HI, আর সবচেয়ে কম হবে HF, ঠিক। তারপরে দেখো কি বলেছে, জেনন অক্সোফ্লোরাইড XeOF4, একে কাচের পাত্রে রাখা হয় না কেন? কাচের পাত্র মানে কি? সিলিকন ডাইঅক্সাইডের একটা কেলাস। এই সিলিকন ডাইঅক্সাইড মানে জেনন অক্সোফ্লোরাইডের সাথে রিয়াকশন করে XeO2F2 তৈরি করে আর SiF4 তৈরি করে। তার মানে কি আমাদের জেনন অক্সোফ্লোরাইডটা কি নষ্ট হয়ে যাবে, সেই জন্য কাচের পাত্রে রাখা হয় না। তাহলে কিসের পাত্রে রাখা হয়? নিকেলের পাত্রে রাখা হয়, ঠিক। তারপরে দেখো 4 নম্বরটা কি বলেছে, ICl এর সাথে জলের বিক্রিয়া। ICl এর সাথে জলের বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। এটা কি করে দেয়? HOI, হাইপো আয়োডিক অ্যাসিড তৈরি করে, আর তারপরে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, ঠিক। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। তোমাদের কোনো ক্লাস রিগার্ডিং ডাউট বা কোয়েশ্চেন পেপার রিগার্ডিং কোনো ডাউট থাকলেও কমেন্ট করতে পারো, আমি নেক্সট ভিডিওতে সেটি কভার করব।